ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, পরিবারের সঙ্গে সুস্থভাবে জীবনযাপন করছো, নিয়মিত পড়াশোনায় ব্যস্ত আছো নিজেকে নিয়ে। আজকে তোমাদের সঙ্গে আছি আমি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তার সরকারি কলেজ, বগুড়া। জীববিজ্ঞান প্রথম পত্রের সেই নবম অধ্যায় থেকে উদ্ভিদ শারীরতত্ত্বের আমরা শুরু করেছিলাম শ্বসন। গত ক্লাসে শ্বসন নিয়ে সবাত শ্বসন, অবাত শ্বসন নিয়ে আলোচনা করেছি এবং সবাত শ্বসনের পুরো বিষয়টি শুরু করেছিলাম। আজকে আমরা পরবর্তী ধাপ পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণটা, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের যে জারণটা সেটা আমরা দেখব। হ্যাঁ, আজকের এই নির্বাচিত বিষয় সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হচ্ছে। এখানে খেয়াল করো যে বীজটা অঙ্কুরিত হয়ে তার বীজপত্র দেখা যাচ্ছে এখানে, এবং বীজের যে আবরণ সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর নেক্সট যে চারাটি, এটা মনে হচ্ছে বীজপত্র লেগেই আছে এবং উপরের দিকে দুটো লিফ প্রাইমোর্ডি আমরা দেখতে পাচ্ছি। দেন তৃতীয় চিত্রে তোমরা খেয়াল করো যে এখানে বীজপত্র, এটি কাণ্ড থেকে পাতা, এবং শুট টিপ আমরা দেখতে পাচ্ছি একটু হালকা বার্ড, মুকুল। তো এই একটা ফিজিওলজিক্যাল প্রসেস যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে বীজ থেকে চারা গাছ তৈরি। নিঃসন্দেহে এখানে শক্তি ব্যয় হয়। এখানে বীজটা পানি, একটা ড্রপ দেখতে পাচ্ছ, ড্রপলেট। অর্থাৎ আমরা জানি যে বীজ অঙ্কুরিত হওয়ার সময় পানির দরকার হয়, এবং পানি যখন বীজ গ্রহণ করে তার মধ্যে যে এনজাইমগুলো থাকে এবং কোএনজাইমগুলো থাকে, সেগুলোর অ্যাক্টিভেশন শুরু হয় পানির সাহায্য নিয়ে, এবং আস্তে আস্তে সেখানে কিন্তু যে ফিজিওলজিক্যাল প্রসেস, রেসপিরেশন, শ্বসন হয়। শ্বসনের মাধ্যম দিয়ে বীজের মধ্যে যে সঞ্চিত খাদ্য সেখান থেকে শক্তিগুলো গ্রহণ করে আস্তে আস্তে বীজটা অঙ্কুরিত হতে থাকে। বীজ থেকে নিচের দিকে মূল, উপরের দিকে কাণ্ড তৈরি হয়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বীজপত্র লেগেই আছে। তো আজকের আলোচ্য বিষয় তো আমরা বুঝতে পারছি যে শ্বসন, এবং শ্বসনের আমরা সবাত শ্বসন এবং অবাত শ্বসন দুই ধরনের শ্বসনের কথা বলেছিলাম। সবাত শ্বসন নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করেছি আমরা। সবাত শ্বসনের 4টি ধাপ তোমরা জানো। এই 4টি ধাপের মধ্যে আমরা ইতিমধ্যেই গ্লাইকোলাইসিস আলোচনা করেছি। তোমরা খেয়াল করো গ্লাইকোলাইসিস কি? হ্যাঁ, গ্লাইকোলাইসিস হচ্ছে যে গ্লুকোজ সেলের সাইটোপ্লাজমে ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে ভেঙে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। অর্থাৎ গ্লাইকো মিনস হচ্ছে গ্লুকোজ, লাইসিস ভেঙে যাওয়া। তাহলে গ্লাইকোলাইসিসে আমরা দেখেছি যে গ্লুকোজটা ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা এটি খেয়াল করবা, গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? হ্যাঁ, কোষের সাইটোপ্লাজমে। আমরা জানি শ্বসন, কিন্তু সবাই জানি যে পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে শ্বসন হয়। বেসিক্যালি শ্বসনের শুরুটা হয় সাইটোপ্লাজমে, এবং আমি বলেছিলাম যে সবাত শ্বসন হোক কিংবা অবাত শ্বসন হোক, দুটো শ্বসনেই কিন্তু গ্লাইকোলাইসিস হচ্ছে প্রথম ধাপ। কমন প্যাথোই বলা হয় তাকে, যে প্রথম ধাপটি হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে আমরা জানি যে গ্লাইকোলাইসিস সবাত শ্বসন এবং অবাত শ্বসন উভয়েরই প্রথম ধাপ। তো সবাত শ্বসনের গ্লাইকোলাইসিস আমরা শেষ করেছি গত ক্লাসে। আজকে আমি তার পরবর্তী অংশ পাইরুভিক অ্যাসিডের জারণ সেটি আমরা আলোচনা করব, এবং পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কী তৈরি হয় সেটি আলোচনা করব, এবং খুব সহজভাবে আমরা চিন্তা করব এটি। আমি কিন্তু গ্লাইকোলাইসিস এই চ্যাপ্টারটি রাসায়নিক বিক্রিয়ার আকারে দেখানোর চেষ্টা করেছি, রাসায়নিক গঠন সহকারে। এই বিক্রিয়াগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিসগুলো করার ফলে তোমাদের কিন্তু একটা দক্ষতা অর্জন হবে, যার মাধ্যম দিয়ে তুমি পরবর্তীতে ভালো করতে পারবা, এবং যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। তো আমি আজকের আলোচ্য বিষয় পাইরুভিক অ্যাসিডের জারণ, অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, সেটি নিয়ে আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো দেখতে থাকবা। আশা করি তোমাদের বোধগম্য হবে, এবং কোনো জায়গায় যদি অসুবিধা হয় সেগুলো চেষ্টা করব আমি তোমাদের সহজভাবে শেখানোর। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাবা ক্লাস শেষে, অথবা
পরবর্তী যে ক্লাস হবে সেখানেও তোমরা জানাতে পারো। তো শুরু করি আমি। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিডের জারণ। আমরা জানি যে গ্লাইকোলাইসিসে যেটি হয়েছিল, যে কোষের সাইটোপ্লাজম, পরবর্তীতে সাইটোপ্লাজম থেকে পাইরুভিক অ্যাসিড যে তৈরি হয়েছিল গ্লাইকোলাইসিসে, সেটি কিন্তু প্রবেশ করে মাইটোকন্ড্রিয়ায়। তোমরা জানো মাইটোকন্ড্রিয়াতে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, অর্থাৎ যেটি আমরা বলেছিলাম অ্যাসিটাইল কোয়ে তৈরি, সেটি দেন ক্রেবস সাইকেল, এবং সর্বশেষ ইটিএস বলেছিলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটি কিন্তু সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে। তাহলে আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে সবল শ্বসনের 3টি ধাপ, আর গ্লাইকোলাইসিস সেটি কিন্তু সংগঠিত হয় সাইটোপ্লাজমে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে পাইরুভিক অ্যাসিডের জারণ সেটি সংগঠিত হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। আমরা একটু দেখি ডেফিনিশন হিসেবে কি আসতে পারে। যে জৈব রাসায়নিক বিক্রিয়াতে পাইরুভিক অ্যাসিড বিভিন্ন এনজাইমের ও কোএনজাইমের মাধ্যমে জারিত হয়ে অ্যাসিটাইল কোয়ে NADH2 ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে তাকে পাইরুভিক অ্যাসিড জারণ বলে। 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড কতিপয় বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড হারিয়ে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে। এটি একটি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটি আমি নিম্নরূপ ভাবে দেখাতে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, প্রথম বিক্রিয়া পাইরুভিক অ্যাসিডের জারণের ফার্স্ট যে রিঅ্যাকশন সেটি তোমরা খেয়াল করো, যে বাম দিকে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছ CH3COCOOS, এটি হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তার সঙ্গে যুক্ত হচ্ছে TPP, টিতে হচ্ছে থায়ামিন, পিতে হচ্ছে পাইরো, পরবর্তী যে পিটি আছে সেটা ফসফেট। তাহলে থায়ামিন, পাইরোফসফেট। আমি ডিকার্বক্সিলেজ এনজাইম, প্রথম বিক্রিয়ায় কিন্তু এই এনজাইমটি সক্রিয় হয় এবং তৈরি করে টিপিপি যৌগ প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্রথম যে বিক্রিয়া সেটি তোমরা খেয়াল করো, ডিকার্বক্সিলেজ এনজাইমের উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড টিপিপি থায়ামিন পাইরোফসফেটের সাথে বিক্রিয়া করে এখনো কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে ও টিপিপি যৌগ তৈরি করে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, টিপিপি যৌগ কেমন? অনেকের কাছে এটি কিন্তু জানার আগ্রহ থাকবে। যারা একটু এলাবোরেট করতে চাও, নিজেকে একটু সমৃদ্ধ করতে চাও, আমি প্রথমেই বলেছি এটি কিন্তু বায়োকেমিস্ট্রি। আমাদের জীবনের মধ্যে বায়োলজিক্যাল যে পার্টগুলো, অর্থাৎ লিভিং অর্গানিজম যেগুলো আছে, প্ল্যান্ট হোক অ্যানিম্যাল হোক, তাদের মধ্যে বায়োকেমিক্যাল রিয়াকশন হতে থাকে, এবং বায়োকেমিক্যাল যে প্রসেসগুলো হয় তার মধ্যে রেসপিরেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমাদের সব জীবই কিন্তু করে থাকি। শ্বসনের মাধ্যম দিয়ে আমাদের জীবনের যে জীবনী শক্তি সেটা অর্জন করি। আমরা দেখি যে টিপিপি যৌগ কেমন। থায়ামিন পাইরোফসফেট। হ্যাঁ, আমি এখানে একটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার দেখিয়েছি, এবং সাথে সাথে গাঠনিক যে স্ট্রাকচার সেটি খেয়াল করো। আমরা বাম দিকে দেখো যে একটা বেনজিন বলয়, তার সঙ্গে আছে নাইট্রোজেন, তার পরবর্তীতে CH3 নাইট্রোজেন, NH2, এখানে C হবে, কিন্তু তোমরা খেয়াল করো যে নাইট্রোজেন গুলো কিন্তু উল্লেখ করা আছে এখানে রেড কালারের 3 ডাইমেনশনাল যে বল, সেটার মাধ্যম দিয়ে। তোমরা খেয়াল করো যে এর যদি আণবিক সংকেত খেয়াল করো, তো C12H19N4 নাইট্রোজেন 4 ও অর্থাৎ অক্সিজেন 7, সালফার একটি আছে এবং ফসফরাস আছে দুটো। তো তোমরা খেয়াল করো কার্বন আছে 12। আমরা কার্বনের যে চেইনগুলো দেখতে পাচ্ছি, ছোট ছোট যে বলগুলো, এগুলো আমরা ফার্স্ট খেয়াল করি যে এখানে CH3, C কিন্তু এখানে যে কালারটি আছে আমার, এই কালারটি CH3, 3টি হাইড্রোজেন যুক্ত আছে, দেন নাইট্রোজেন, এটি নাইট্রোজেন, এই কালারটি নাইট্রোজেন, আর রেড কালারটি বেসিক্যালি কার্বন। তো নাইট্রোজেনের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে NH2, এই নাইট্রোজেনের সঙ্গে এই দুটো হাইড্রোজেন, ঠিক আছে। আর এই নাইট্রোজেনটি কিন্তু এটি। এইভাবে আমরা সালফারের স্ট্রাকচারটা খেয়াল করো, সালফার কিন্তু আছে একটি, এবং এর কালারটা কিন্তু একদম একটি আছে, ডিফারেন্ট কালার। তোমরা খেয়াল করো যে কিছুটা মানে হচ্ছে যে বাদামি কালার। তো এই হচ্ছে থায়ামিন পাইরোফসফেট। তোমাদের যদি কোনো আগ্রহ থাকে যে এটাকে আমাদের মনে রাখার দরকার, তো তোমরা মনে রাখবা। আমি এখন বিক্রিয়াটি দেখাই তোমাদের। হ্যাঁ,
আমি হাতে লিখে স্ট্রাকচারটা লিখেছি যে পাইরুভিক অ্যাসিড তোমরা জানো, পাইরুভিক অ্যাসিড এর সঙ্গে যুক্ত হয়েছে থাইমিন পাইরোফসফেট টিপিপি যৌগ, ডিকার্বক্সিলেজ এনজাইম। এই পাইরুভিক অ্যাসিডের অ্যাসিড গ্রুপ থেকে একটি কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, দেখো COO অর্থাৎ CO2 বেরিয়ে গেল। এখানে যে প্রোডাক্টটি থাকছে আমাদের, তাহলে এই থাইমিন পাইরোফসফেটের এই সালফারের সঙ্গে যুক্ত হচ্ছে আমার পাইরুভিক অ্যাসিডের খণ্ডিত অংশ। তোমরা খেয়াল করো এখানে হাইড্রোজেন 1 নম্বর কার্বনে, তারপরে COCH3, এটিকে আমরা বলছি টিপিপি কমপ্লেক্স। হ্যাঁ, এটি হচ্ছে টিপিপি কমপ্লেক্স। তো প্রথম বিক্রিয়া আমরা খেয়াল করো, পাইরুভিক অ্যাসিড থাইমিন পাইরোফসফেটের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে অন্য কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে, ডিকার্বক্সিলেজ এনজাইম এখানে সক্রিয় হবে এবং প্রোডাক্ট হিসেবে আমরা পাবো টিপিপি কমপ্লেক্স এবং প্লাস এখনো কার্বন ডাই অক্সাইড। এখন তোমরা খেয়াল করবো যে গ্লাইকোলাইসিস আমরা বলেছিলাম যে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং এখানে 1 অণু পাইরুভিক অ্যাসিড যেভাবে বিক্রিয়া সংঘটিত করে 2 অণু পাইরুভিক অ্যাসিড ঠিক একইভাবে অনুরূপভাবে সেম বিক্রিয়াগুলো তৈরি করে এবং প্রোডাক্ট হিসেবে তোমরা যখন কাউন্ট করবা তখন বলবা যে 2 অণু পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া অংশগ্রহণ করে 2 অণু এখানে কার্বন ডাই অক্সাইড এবং 2টো টিপিপি কমপ্লেক্স তৈরি করে। হ্যাঁ, দ্বিতীয় বিক্রিয়া টিপিপি যৌগ ট্রান্স অ্যাসিটাইলেজ এনজাইমের উপস্থিতিতে লাইপোইক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড যৌগ তৈরি করে ও টিপিপি মুক্ত হয়ে যায়। তো এইখানে একটা নতুন যৌগ টিপিপি কমপ্লেক্স আমরা দেখলাম, তার সঙ্গে লাইপোইক অ্যাসিড যুক্ত হবে এবং এই দ্বিতীয় বিক্রিয়াতে ট্রান্স অ্যাসিটাইলেজ এনজাইম যুক্ত হবে, অর্থাৎ বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে এবং প্রোডাক্ট হিসেবে তৈরি করবে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড যৌগ প্লাস টিপিপি মুক্ত হয়ে যাবে। আমরা এই লাইপোইক অ্যাসিডটা কি তোমাদের একটু দেখাই। হ্যাঁ, লাইপোইক অ্যাসিডের সংকেত, গাঠনিক সংকেত খেয়াল করো, CH2 এখানে দুটো সালফার আছে, একটা স্ট্রেংথ খেয়াল করো, এই বন্ডটা কিন্তু সালফারের মাঝখানে যে বন্ডটি আছে সেটি, এবং CH2 এই কার্বনের সঙ্গে একটা অক্সিজেন এবং একটা অক্সিজেন। এটি হচ্ছে লাইপোইক অ্যাসিডের গাঠনিক সংকেত, তোমাদের জ্ঞাতার্থে আমি এটি দিয়েছি। বিক্রিয়াটি আমরা খেয়াল করি, সেকেন্ড বিক্রিয়া টিপিপি কমপ্লেক্সের গাঠনিক সংকেত এটি, তার সঙ্গে যুক্ত হচ্ছে লাইপোইক অ্যাসিড। তোমরা আগের স্লাইডে দেখলে লাইপোইক অ্যাসিডের গাঠনিক সংকেত সেটি যুক্ত হয়েছে এবং এনজাইম ট্রান্স অ্যাসিটাইলেজ এনজাইম এবং প্রোডাক্ট হিসেবে আমরা পাচ্ছি অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড কমপ্লেক্স। অর্থাৎ এই লাইপোইক অ্যাসিডের সঙ্গে আমাদের অ্যাসিটাইল কোয়ের যে অংশটুকু ছিল, খেয়াল করো লাইপোইক অ্যাসিডের সংকেত এখানে দুটো সালফার আছে, সালফারের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে আমার এই যে COCH3 আর এই হাইড্রোজেনটি যুক্ত হয়েছে এই সালফারের সঙ্গে। তাহলে দুটো সালফারের সঙ্গে একটার সঙ্গে হাইড্রোজেন এবং অন্যটির সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে আমার COCH3। তাহলে এই প্রোডাক্ট যে তৈরি হলো সেটি হচ্ছে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড কমপ্লেক্স, আর টিপিপি কিন্তু মুক্ত হয়ে গেল। টিপিপির এই সালফারটা মুক্ত করলেই কিন্তু সালফারের সঙ্গে যুক্ত ছিল আমার পাইরুভিক অ্যাসিডের যে অংশটুকু সেটি কিন্তু এখানে যুক্ত হলো লাইপোইক অ্যাসিডের সঙ্গে, ফলে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড কমপ্লেক্স তৈরি হলো এবং টিপিপি মুক্ত হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ, তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। তৃতীয় বিক্রিয়া অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড যৌগ কোএনজাইম এর সাথে বিক্রিয়া করে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে এবং লাইপোইক অ্যাসিড বিজারিত অবস্থা প্রাপ্ত হয়। তাহলে আমরা আগের যে প্রোডাক্টটা পেলাম অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড যৌগ, তার সঙ্গে কিন্তু কোএনজাইম এ এটি যুক্ত হবে। আমরা জানি বিক্রিয়ায় কিন্তু এনজাইম এবং কোএনজাইম অংশগ্রহণ করে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। তো এই কোএনজাইম এ এখানে যুক্ত হচ্ছে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিডের সঙ্গে এবং প্রোডাক্ট হিসেবে আমার অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে এবং তার সঙ্গে লাইপোইক অ্যাসিডটা বিজারিত হয়ে থাকবে। আমরা দেখি এর গঠনটা কেমন হয়। অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড কমপ্লেক্স, ইতিপূর্বে আমরা দেখলাম যে এই সালফারের সঙ্গে পাইরুভিক অ্যাসিডের অংশটুকু এবং একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এটি হচ্ছে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড কমপ্লেক্স। এই যৌগটি প্লাস কোএনজাইম এ এর গাঠনিক সংকেত না, এটি আমরা আণবিক সংকেত খেয়াল করো যে HCO,
এটি হচ্ছে কোএনজাইম এ, এর সঙ্গে যুক্ত হলে আমাদের কোএনজাইম এটা যখন যুক্ত হচ্ছে তখন পাইরুভিক অ্যাসিডের যে অংশটুকু ছিল তার সঙ্গে কোএনজাইম এ যুক্ত হয়ে একটা নতুন প্রোডাক্ট অ্যাসিটাইল কোয়ে, খুব খেয়াল করো CH3CO, এবং তার সঙ্গে এখানে যে কোএনজাইম এ এর SCO যুক্ত হয়েছে, এখানে যুক্ত হয়ে এই প্রোডাক্টটি হলো অ্যাসিটাইল কোয়ে। আর লাইপোইক অ্যাসিড কিন্তু এখানে একটা হাইড্রোজেন ছিল পাইরুভিক অ্যাসিডের, সেটি আছে, এবং কোএনজাইম এর একটি হাইড্রোজেন যুক্ত হলো এই সালফারের সঙ্গে, তাহলে লাইপোইক অ্যাসিড কিন্তু বিজারিত অবস্থায় থাকলো। আমরা বলেছি লাইপোইক অ্যাসিড রিডিউসড, এখানে বিজারিত অবস্থায় আছে। তাহলে এই বিক্রিয়াতে তোমরা খেয়াল করো যে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড কমপ্লেক্সের সঙ্গে এসএস কোয়ে যুক্ত হয়ে অ্যাসিটাইল কোয়ে একটা যৌগ তৈরি হচ্ছে এবং লাইপোইক অ্যাসিড বিজারিত অবস্থা প্রাপ্ত তৈরি হচ্ছে। চতুর্থ বিক্রিয়া, তোমরা খুব মনোযোগ সহকারে কিন্তু এগুলো খেয়াল করবা, ডাউনলোড করে রাখবা, প্রয়োজনে তোমাদের নোট খাতায় কিন্তু স্ট্রাকচারগুলো লিখে নিবা, এবং আমি আশা করি যে 2-1 বার প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু এগুলো বোধগম্য হবে। চতুর্থ বিক্রিয়া আমরা খেয়াল করো যে ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে NAD, NAD নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, তোমাদের এটি কিন্তু একটা কোএনজাইম, বিজারিত লাইপোইক অ্যাসিড হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করে NADH2 বেসিক্যালি। তাহলে NAD বিজারিত লাইপোইক অ্যাসিডের নিকট থেকে দুটো হাইড্রোজেন গ্রহণ করে NADH2 তে পরিণত হবে এবং লাইপোইক অ্যাসিডটা জারিত অবস্থা প্রাপ্ত হবে। তাহলে এই চতুর্থ বিক্রিয়া কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। লাইপোইক অ্যাসিড যেটি বিজারিত আমরা পেয়েছিলাম, তোমাদের খেয়াল করো যে এই লাইপোইক অ্যাসিড কিন্তু বিজারিত। কেন? লাইপোইক অ্যাসিডের দুটো সালফারের সঙ্গে দুটো হাইড্রোজেন, এই হাইড্রোজেন দুটোই কিন্তু NAD পরবর্তী বিক্রিয়ায় নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইডের সঙ্গে যুক্ত হয়ে তাকে বিজারিত করছে। এটি কিন্তু জারিত অবস্থা, আর NADH2 কিন্তু বিজারিত অবস্থা। তো তোমাদের এটি খেয়াল করো, এই প্রোডাক্টটা আমাদের তৈরি হলো NAD জারিত অবস্থা ছিল, লাইপোইক অ্যাসিডের কাছ থেকে দুটো হাইড্রোজেন গ্রহণ করে এনজাইম কিন্তু ডিহাইড্রোজিনেজ, ফলে লাইপোইক অ্যাসিডটা জারিত হয়ে গেল এবং NADH2 তৈরি হলো। এটি কিন্তু আমাদের প্রোডাক্ট। NADH2 কিন্তু এই যে উৎপন্ন হলো, একটি পাইরুভিক অ্যাসিড আমরা বিক্রিয়ায় কিন্তু দেখিয়েছি, তো বিক্রিয়াতে আসলে অংশগ্রহণ করে দুটো পাইরুভিক অ্যাসিড, ফলে এখানে NADH2 কিন্তু দুই অণুই তৈরি হবে। আর আমরা জানি যে NADH2 এই কোএনজাইমগুলো কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে এটা এই বিজারিত অবস্থা আছে, তারা জারিত হয়ে তিনটি এটিপি তৈরি করবে, অর্থাৎ একটি NADH2 যেটি বিজারিত আছে একটি NADH2 হতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে তিনটি এটিপি তৈরি করবে, অর্থাৎ তাহলে দুটো NADH2 তৈরি হবে এই সেকশনে, তাহলে 2 × 3 6টি এটিপি তৈরি হবে। তোমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো হিসাব করতে হবে যে কতটি এটিপি তৈরি হয়, রেসপিরেশনে শ্বসনে মোট কতটি এটিপি তৈরি হয় এবং কোন কোন জায়গায়। আমরা জানি গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছিল 8টি এটিপি, আর অ্যাসিটাইল কোয়ে তৈরি করছি আমরা পাইরুভিক অ্যাসিডের জারণের মাধ্যমে, এটি এই জায়গায় কতটি তৈরি হবে সেটি খেয়াল করতে হবে। তাহলে এখানে তৈরি হবে দুটো NADH2, দ্যাট মিনস 6টি এটিপি তৈরি হবে। এইগুলো তোমাদের খেয়াল করতে হবে। তো আমরা তাহলে দেখি যে কি অবস্থা এটার। লাইপোইক অ্যাসিড রিডিউসড, আমরা খেয়াল করো দুটো হাইড্রোজেন আছে সালফারের সঙ্গে, তার সঙ্গে NAD+ যুক্ত হচ্ছে। এনজাইম ডিহাইড্রোজিনেজ, ডিহাইড্রোজিনেজ, আমরা জানি যে আমাদের যদি আমরা ওয়াটার লস করি বডি থেকে তাহলে ডিহাইড্রেশন, ঠিক হাইড্রোজেন লস করছে লাইপোইক অ্যাসিড, ফলে এই এনজাইমটিকে আমরা ডিহাইড্রোজিনেজ বলবো। তো এই এনজাইম যখন অ্যাক্টিভেশন হয় তখন NAD জারিত আছে, সেটি কিন্তু দুটো হাইড্রোজেন গ্রহণ করে NADH2 বিজারিত হয়ে যাচ্ছে এবং এই লাইপোইক অ্যাসিডটা কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে, অক্সিডাইজড হয়ে যাচ্ছে, অর্থাৎ যে অবস্থায় লাইপোইক অ্যাসিড ছিল সেটি কিন্তু তৈরি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা। তোমরা, আমি চেষ্টা করেছি যে স্ট্রাকচার গুলো লিখেছি সেগুলো তোমরা কিন্তু খেয়াল করবে এবং খাতায় লিখে রাখবা। প্রোডাক্ট আমার কিন্তু অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়ে গেছে এবং সাথে সাথে NADH2 তৈরি হয়েছে। তোমরা খেয়াল করো অ্যাসিটাইল কোয়ে কোন যৌগটি? আমি দেখাচ্ছি, একটু ব্যাকে যাই।
এই যে এই বিক্রিয়াতে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিটাইল কোয়ে CH3COSCO, এই অ্যাসিটাইল কোয়ে কিন্তু ক্রেবস সাইকেলে প্রবেশ করে বিজারিত হবে হয়ে বা জারিত হবে। এই পরবর্তী বিক্রিয়াগুলো ক্রেবস সাইকেলে কিন্তু সে সংঘটিত করবে অ্যাসিটাইল কোয়ে, এবং ক্রেবস সাইকেলের যতগুলো রাসায়নিক বিক্রিয়া আছে সে বিক্রিয়া অংশগ্রহণ করে শ্বসনের ধাপগুলো সম্পন্ন করবে। তো এটি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, তোমাদের খেয়াল করো। আমরা NADH2 পেলাম প্রোডাক্ট হিসেবে এবং অ্যাসিটাইল কোয়ে। এই NADH2 এটি একটা প্রোডাক্ট, অ্যাসিটাইল কোয়ে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে পাইরুভিক অ্যাসিডের জারণে আমরা দ্বিতীয় যে ধাপটি মাইটোকন্ড্রিয়া সংঘটিত হচ্ছে, এবং এখানে এক অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে তাহলে এক অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে এক অণু অ্যাসিটাইল কোয়ে এবং এক অণু NADH2। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড যদি হয় তাহলে 2 অণু NADH2 এবং 2 অণু অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। আমরা সেই প্রোডাক্টটাই হিসাব করে দেখব যে কি হচ্ছে। এখন খেয়াল করি। হ্যাঁ, এক অণু পাইরুভিক অ্যাসিড হতে এক অণু কার্বন ডাইঅক্সাইড, এক অণু NADH2, এক অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। অতএব 2 অণু পাইরুভিক অ্যাসিড, আমি বরাবর বলছি যে গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া অংশগ্রহণ করবে, বা 2 অণু পাইরুভিক অ্যাসিড এখানে কিন্তু জারণ হবে, জারিত হবে, তারা জারিত হয়ে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। আমরা জানি শ্বসনে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে প্রাণী বা উদ্ভিদ, এটি কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড গুলো। 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH2 এবং 2 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। 3 নম্বর বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিটাইল কোয়ে ক্রিবস চক্রে প্রবেশ করে পরবর্তী বিক্রিয়ায় অংশ নেয়। তাহলে আমরা অ্যাসিটাইল কোয়ের সংকেত কিন্তু জেনেছি, তোমরা বলো দেখি কি? হ্যাঁ, CH3COSCOA। হ্যাঁ হ্যাঁ, তোমাদের একটু দলীয় কাজ আজকে দিতে চাচ্ছি, যে গ্রুপ ওয়ার্কের মধ্যে বরাবর আমরা দুটো গ্রুপে ভাগ করেছি, গ্রুপ এ এবং গ্রুপ বি। তোমাদের জোড় সংখ্যক রোল এবং বিজোড় সংখ্যক রোল আমরা, তো এই গ্রুপটা হচ্ছে জোড় সংখ্যক রোলদের জন্য আজকে দিলাম, আর বি হচ্ছে বিজোড় সংখ্যক রোল ধারী যারা, তোমরা তা এই কাজগুলো করে থাকবা এবং খাতায় লিখে কিন্তু আমাকে প্রেজেন্টেশন আকারে তোমরা এটাকে যদি সম্ভব হয় মোবাইলে ধারণ করে আমার মেসেঞ্জারে পাঠাবা অথবা আমার মেলে পাঠাবা, তোমরা কন্টাক্ট করবা। ঠিক আছে? হ্যাঁ, দলীয় কাজ তাহলে গ্রুপ এ এর জন্য পাইরুভিক অ্যাসিড হতে অ্যাসিটাইল কোয়ে তৈরির প্রক্রিয়াটির ফ্লোচার্ট প্রস্তুত করবা। আমরা এটাকে ফ্লোচার্ট আকারে দেখাতে চাই যে কিভাবে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, সেটি কিন্তু ফ্লোচার্ট আকারে। দ্যাট মিনস পাইরুভিক অ্যাসিডের যে বিক্রিয়াগুলো হচ্ছে, তোমরা অ্যারো চিহ্ন দিয়ে পাইরুভিক অ্যাসিড থেকে প্রথমে কি তৈরি হবে এবং কার সঙ্গে যুক্ত হবে, দেন এই যে 4টি বিক্রিয়া আমরা দেখালাম সেটি তুমি কিন্তু তোমরা ফ্লোচার্টে তৈরি করবা। দলীয় কাজ বি গ্রুপের জন্য অ্যাসিটাইল কোয়ে তৈরির সময় যে সমস্ত প্রোডাক্ট উৎপন্ন হয় তার তালিকা লিখো। তার অর্থাৎ আমি অ্যাসিটাইল কোয়ে, পাইরুভিক অ্যাসিড থেকে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো তার কতগুলো প্রোডাক্ট তৈরি হলো, এবং যে প্রোডাক্টগুলো আমি এর পূর্বের স্লাইডে দেখালাম যে কতগুলো প্রোডাক্ট তৈরি হয়। তোমরা খেয়াল করো অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে কতটি? হ্যাঁ, 2 অণু। কার্বন ডাইঅক্সাইড কোয়ে তৈরি হয়েছে কত অণু? 2 অণু। আরেকটি প্রোডাক্ট যেটি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে কাজ করে সেটি, হ্যাঁ, NADH2, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন রিডিউসড, যেটা আমরা বলছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস টু অল অন বিহাফ অফ মি। আশা করি তোমরা ক্লাসটি ভালো মতো দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসঙ্গতি থাকে বা কোনো অসুবিধা থাকে তোমাদের, তোমরা মোবাইলে জিজ্ঞেস করতে পারো বা মেলের মাধ্যম দিয়ে জানাতে পারো আমাকে। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, বারবার পড়াশোনা নিয়মিত করতে থাকো। আমরা আশা করি যে খুব দ্রুত আমরা ক্লাসগুলো নিয়ে তোমাদের যে সিলেবাস সেটি শেষ করতে সক্ষম হবো ইনশাল্লাহ। আর সবাই সুস্থ থাকো, পরিবারের সঙ্গে অবস্থান করো, নিরাপদ দূরত্ব থেকে স্বাস্থ্যবিধি মেনে, অর্থাৎ বারবার হাতগুলো স্যানিটাইজ করে নিবা, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে অন্তত হাত ধোয়া, এবং সরকারের যে নীতিমালা নির্দেশাবলী সেগুলো কিন্তু খেয়াল করবা। মাস্ক পরে বাইরে যাবা, হ্যান্ড গ্লোভস পরে বাইরে যাবা,
নিরাপদ দূরত্ব থেকে নিজেকে সুরক্ষিত করবা এবং সাথে সাথে পরিবারের যে তোমাদের বাবা মা ভাই বোন আছে তাদের সঙ্গে সক্রিয়ভাবে তাদের পরিবারের কাজগুলোতে অংশগ্রহণ করে নিজেকে চাঙ্গা রাখবা এবং পাশাপাশি তোমরা কিন্তু পড়াশোনাটা করেই যাবা, কারণ সময় চলে যাচ্ছে, সময়ের সাথে সাথে কিন্তু আমাদেরকে প্রস্তুত হতে হবে পরীক্ষার জন্য, প্রস্তুত থাকতে হবে নিজেকে উপস্থাপন করার জন্য, যে কোনো ভাবে যে কোনো সময় যেন আমরা নিজেকে প্রস্তুত করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানাই আবারও, সবাইকে শুভেচ্ছা জানাই এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।